জনবসতি থেকে অনেকটা দূরে একটা রহস্যময় গ্রাম। গ্রামের শেষ সীমানায় অনেকগুলো কবর আছে। কালো কাপড় দিয়ে কবরগুলোকে ঢেকে রাখা হয়। রোজ রাতের বেলায় একটা নয়, অনেকগুলো পিশাচিনী জেগে ওঠে এই গ্রামের মধ্যে। তারা গ্রামের রাস্তা, ক্ষেত, জঙ্গল সব জায়গায় গান করতে থাকে আর নাচতে থাকে। প্রতি রাতে এই ছেলেটা জিনের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। ভৌতিক ঘটনা বেশিরভাগই কাল্পনিক হয়, কিন্তু এই কাহিনী কাল্পনিক নয়। ইন্দোনেশিয়ার এক গায়ে কাটা দেওয়া সত্য ঘটনা নিয়ে তৈরি। গ্রামের ক্ষেতের পাশে যে জঙ্গল আছে, ওখানে যাওয়া বারণ গ্রামবাসীদের। এই ভৌতিক গ্রামে কয়েকজন কলেজ স্টুডেন্ট আসে এবং তারপর শুরু হয় আসল খেলা। একইভাবে চেষ্টা করলে তুমিও জিততে পারবে পেট অনে। আমার প্রচার সংখ্যায় ASD 99 দিয়ে নিবন্ধন করো আর পেয়ে যাও 14,000 ধনরাশি এবং সাথে আরও অতিরিক্ত ধনরাশি 11,000, যা খুব সহজেই উত্তোলন করতে পারবে। প্রথম কমেন্টে বিস্তারিত দেওয়া আছে। এসব জায়গা ঝুঁকিপূর্ণ হতে পারে, নিজের দায়িত্ব করবে। ইন্দোনেশিয়ার সত্য ঘটনা অবলম্বনে একটা সেরা হরর মাস্টারপিস মুভি ASD স্টোরি প্রেজেন্টস ক্যাক্কেন দি দেসা পেনারি। মুভি শুরু হয়, দেখানো হয় নূর ও বিদ্যা নামে দুজন মেয়েকে। তারা তাদের সঙ্গে অতীতে ঘটে যাওয়া কোনো এক ভয়াবহ ঘটনার রেকর্ড করছিল। সাল 2009। ঘন জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় গ্রাম, পৃথিবীর মানচিত্র থেকে আলাদা যেন কোনো এক জগৎ। এই গ্রামটার নাম নাকি সহজে কেউ মুখে আনে না। আর সবথেকে অবাক ব্যাপার হলো, এই গ্রামের মধ্যে কোনো ইয়ং ছেলে বা মেয়েকে দেখা যায় না। গ্রামের মধ্যে যারা বসবাস করে তারা মোটামুটি মাঝ বয়স্ক সবাই। কেন? কলেজের কয়েকজন ছেলে মেয়ে তাদের একটা প্রজেক্ট করার জন্য একটা গ্রাম দরকার ছিল। সেই গ্রামে গিয়ে গ্রামের উন্নতির জন্য তারা যদি কিছু করতে পারে তাহলে কলেজ থেকে তারা ভালো মার্কস পাবে। একটা সামাজিক উন্নয়নের প্রজেক্ট, এবং তারা এই গ্রামটাকে বেছে নেয়। কিন্তু গ্রামে যেহেতু বাইরের মানুষের আসা প্রবেশ নিষেধ, তাই নূর, বিদ্যা এবং বিদ্যার দাদা প্রথমেই গ্রামের মুখিয়ার সাথে কথা বলতে আসে, গ্রামের সর্দার। গ্রামে পৌঁছে নূর যখন গাড়ি থেকে নামলো, একটা বুড়ো লোককে দেখতে পায় তার দিকে কেমন অস্বাভাবিকভাবে তাকিয়েছিল। এরপর তারা তিনজন গ্রামের সর্দার প্রভুর সাথে দেখা করতে আসে। গ্রামের সর্দার রাজি তো হয়ে যায়, কিন্তু বেশি দিন থাকার পারমিশন দেয় না। আর একই সাথে গ্রামের সর্দার প্রভু বলে, আমাদের গ্রামের অতীত খুব একটা ভালো নয়। এখানে আগে কতগুলো সুন্দরী নর্তকী থাকতো, নাচ দেখাতো। তারা এখন নেই, কিন্তু তাদের কাজের জায়গাগুলো আছে। প্রতিটা ধর্ম এবং তাদের সংস্কৃতি আলাদা। তোমরা এমন কোনো কাজ করো না যাতে তাদের ধর্মে আঘাত লাগে। এরপর প্রভু তাদেরকে একটা পুরনো স্নানাগার দেখায়, যেখানে ওই নর্তকীগুলো স্নান করত। কিছুদিন পর নূরদের টিমের বাকি সবাই, অর্থাৎ নূর, বিদ্যা, আয়ু, বিমা, অ্যান্টন এবং ওয়ায়ু, এই কয়েকজন আসে ওই গ্রামটাতে। গ্রাম থেকে কয়েকজন লোক বাইকে করে তাদেরকেই নিয়ে যেতে আসে, কারণ গ্রামের ওই কাঁচা সরু রাস্তা দিয়ে বড় গাড়ি ঢোকে না। আরেকটা ব্যাপার লক্ষ্য করা যায় যে গ্রামটাতে যেতে হলে একটা সরু ব্রিজ এবং একটা জঙ্গল পেরোতে হয়। বাইকে করে যখন তারা জঙ্গলটা পার হচ্ছিল, বিদ্যা নামের মেয়েটা কোত্থেকে যেন একটা গান বাজনার শব্দ পায় এবং একটা অপূর্ব সুন্দরী মহিলাকে গাছের একটা ডালে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। গ্রামের সর্দার প্রভু তাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখায়। বিদ্যা প্রভুকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনাদের গ্রামের আশেপাশে আর কোনো গ্রাম নেই? আমি আসার সময় একটা বাজনার আওয়াজ পাচ্ছিলাম। প্রভু বিদ্যার এই কথাটা শুনে কেমন যেন একটু হয়ে যায় এবং অস্বীকার করে। সে বলে, তুমি ভুল শুনেছ, এবং তাদেরকে সুন্দরী নামের এক মহিলার বাড়িতে থাকার জন্য নিয়ে যায়। মহিলাকে দেখতে কেমন একটু অদ্ভুত। এই মহিলার বাড়িতে মেয়েরা থাকবে, আর ছেলেদের থাকার জায়গায় প্রভু অন্য জায়গা ঠিক করে দেয়। ধীরে ধীরে রাত নামে। নূর, আয়ু এবং বিদ্যা তিনজনে সেই অদ্ভুত গান বাজনার আলোচনা করছিল। নূরও নাকি সেই আওয়াজটা শুনতে পেয়েছে। ঠিক তখনই সুন্দরী নামের ওই মহিলাটা আসে এবং বলে, তোমরা যা যা বলছো বা আলোচনা করছো আমি সব কিছুই শুনতে পাচ্ছি, কারণ এই ঘরগুলো বাঁশ দিয়ে তৈরি। কাজেই তোমরা যা আলোচনা করবে একটু ভেবে চিন্তে করবে, কারণ এখানে সব কিছু বলা বারণ। আয়ুর দিকে তাকিয়ে বলে, এই ধরনের ছোট ড্রেস পরবে না এই গ্রামে। সুন্দরী সেখান থেকে চলে যায়। সবাই ঘুমোতে চলে যায়। বিদ্যার একটু অস্বস্তি লাগে। সে যখন উঠে বসে, দেখা যায় তার সাথে সাথে একটা ছায়া উঠে বসেছে। বিদ্যা শুয়ে পড়ে, কিন্তু ছায়াটা সেখানেই থেকে যায়। কিছুক্ষণ পর দেখা যায় আরেকটা ভয়ঙ্কর দৃশ্য।
একটা হাত নূরের মাথার ওপর হাত বুলিয়ে দিচ্ছে এবং হাতটা ছিল কোনো একটা বুড়ির, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে সেটা কোনো মানুষের হাত। পরদিন সকালবেলা প্রভু সেই পুলটার ওখানে তাদেরকে নিয়ে যায়। নূরের হঠাৎই কেমন একটা মনে হয় তার ঘাড়ে যেন কেউ একটা ভারী হাত রেখেছে। বিদ্যা সেখানে কতগুলো প্রসাদ পাথরের ওপর রাখা দেখে। প্রভুকে জিজ্ঞেস করে, এগুলো কি? প্রভু বলে, এই গ্রামের লোকেরা জঙ্গলের আদি পুরুষদের পূজা করে। বায়ু বলে, এটা তো শয়তানের সাথে সম্পর্ক রাখা। প্রভু তার ওপর রেগে যায় এবং বলে, আমার সামনেই তো শয়তান দাঁড়িয়ে আছে। কিন্তু পরের মুহূর্তে প্রভু হেসে ওঠে। সে বলে, আমি একটু মজা করছিলাম, ভয় পেও না। তারা অন্য একটা জায়গায় যায় এবং দেখে কতগুলো কবর কালো কাপড় দিয়ে ঢাকা আছে। কবরগুলো কালো কাপড় দিয়ে ঢাকা কেন জিজ্ঞেস করে। প্রভু উত্তরে বলে, এই কবরগুলো হলো বিশেষ কবর, তাই এগুলোকে এইভাবে রাখা হয়েছে। আর এই কথাগুলো শুনতে শুনতে নূর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায়। বিমা তাকে ঘরে নিয়ে যায় রেস্ট করার জন্য, আর বাকিরা প্রভুর সঙ্গে গ্রামের ক্ষেতের দিকে যায় এবং সেখানে তারা আরেকটা জঙ্গল দেখতে পায়। প্রভু বলে, এই জঙ্গলের দিকে আমাদের গ্রাম থেকে কেউ যায় না কখনো, এখানে যাওয়া বারণ। এই জায়গাটার নাম টাপাকটিলাস এবং এটাই সেই জায়গা ছিল যেখানে নর্তকীরা নাচ দেখাতো। দেখা যায় রাত হয়, নূর জঙ্গলের ভেতরে যায় একটা মশাল নিয়ে দাঁড়িয়ে, এবং তখনই সে কালো একটা বিশাল জন্তুকে দেখতে পায়। সেই জন্তুটা নূরকে ধরতেই যাবে এমন সময় নূরের ঘুম ভেঙে যায়। আসলে নূরের একটা স্বপ্ন ছিল এটা। নূর জেগে ওঠে এবং তারপর সবাই মিলে সেখানে একটা মিটিংয়ে বসে। আয়ু বলে, আমাদের দুজন দুজন করে 3টে গ্রুপে ভাগ হয়ে যেতে হবে। আমরা গ্রামটা ঘুরে দেখব এবং কি কি উন্নতি করা যায় গ্রামে সেগুলো আমরা একটা লিস্টের মধ্যে লিখব। আচ্ছা, এখানে বলে দেই, আয়ু বিমাকে পছন্দ করত। পরের দিন সকালবেলায় নূর এবং বিদ্যা স্নান করার জন্য ওই স্নানাগারের ওখানে একটা ঘর আছে, সেই ঘরটাতে যায় এবং সেখানে যেতে যেতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে, এই গ্রামে আসার পর থেকে একটা বাড়িতেও কোনো বাচ্চাকে দেখতে পাওয়া যায় না কেন। যাই হোক, বিষয়টা তাদের কাছে অদ্ভুত লাগে। নূর স্নান করতে ঢোকে এবং নূর একটা গুনগুন শব্দে গান শুনতে পায়। নূর ভয়ে চিৎকার করে ওঠে এবং স্বপ্নে দেখা ওই কালো জন্তুটার গোঙানোর আওয়াজ পায়। পেছনে ঘুরে তাকানোর সাহসও পায় না। নূর দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই দরজাটা খুলছিল না। বিদ্যাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু বিদ্যার কোনো সারা শব্দ নেই। ভয়ে কাঁদতে কাঁদতে সে একটা মন্ত্র বলতে থাকে এবং একটা পাথর সেই জন্তুটার দিকে ছুঁড়ে মারে। জন্তুটা কোথায় যেন উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যা নূরকে ডাকে। নূর স্নান না করেই বেরিয়ে আসে, তবে নূর বিদ্যাকে কিছুই বলে না যে ভেতরে কি কি হয়েছে। বিদ্যা স্নানে যায়। বিদ্যাও একই রকমভাবে গুনগুন শব্দে গানটা শুনতে পায়। গানটা নূরও বাইরে থেকে শুনতে পাচ্ছিল। বিদ্যা যখন স্নান করছিল তার সামনে এক সুন্দর মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিদ্যা তার একটা ঝলক দেখেই চমকে যায়। নূর দরজার ফাঁক দিয়ে যখন দেখতে যায়, সে দেখে ওই নর্তকীটা তার দিকেই তাকিয়ে আছে। দৃশ্য পাল্টায়। রাতের বেলা বিদ্যা, নূর এবং আয়ু যখন খেতে বসে, বিদ্যা বলে, আমি ওই মহিলাটাকে দেখেছি। নূর বলে, আমিও তাকে দেখেছি। নূর এই ব্যাপারে প্রভুর সাথে আলোচনা করে এবং প্রভু তাকে একটা লোক যার নাম এম্বা তার কাছে নিয়ে যায়। এই অস্বাভাবিক বিষয়গুলো আলোচনা করে যে তারা সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছে, কারোর গান শুনতে পাচ্ছে, অদ্ভুত কালো জন্তু দেখতে পাচ্ছে। এম্বা নূরকে একটা কফি খেতে দেয়। সেই কফিটা নূরের বেশ মিষ্টি লাগে এবং এটা দেখে এম্বা এবং প্রভু চিন্তায় পড়ে যায়, কারণ এই কফিটা সাধারণ কোনো কফি ছিল না। এর ব্যাপারে পরে জানা যাবে। এম্বা একটা মুরগি জবাই করে রেখে দেয় এবং নূরকে বলে, তুমি যে কালো জন্তুটাকে দেখতে পাচ্ছ সে তোমায় কিছু করবে না। সে বাইরে থেকে নতুন কেউ আসলে তার কাছে আসে। সে নূরকে আরও বলে, তুমি নিশ্চয়ই তোমার সাথে এমন কিছু নিয়ে এসেছো যা ওই জন্তুটাকে বিরক্ত করছে। এই কথাগুলো শুনতে শুনতে নূর অসুস্থ হয়ে যায় এবং নূরের পেছনে সেই বুড়িটাকে দেখা যায় যে তার মাথায় হাত বোলাচ্ছিল, তবে সে নূরের কোনো ক্ষতি করে না। দৃশ্য পাল্টায়। নূর দেখে বিদ্যা বড় একটা কালো সাপ নিজের গলায় পেঁচিয়ে তার সাথে খেলা করছে। হ্যাঁ, ওই ধরনের খেলা করারই চেষ্টা করছিল। আর ওদিকে বিদ্যা দেখতে পায় যে নূর তার সামনে অস্বাভাবিকভাবে নাচ করছে। বিদ্যা তাকে অনেক থামানোর চেষ্টা করে। দুজনেই দুজনকে ভুল দেখছিল। মানে বিদ্যা দেখতে পাচ্ছিল নাচ করছে, কিন্তু নূর নাচ করছিল না। আর ওদিকে নূর দেখতে পাচ্ছিল বিদ্যা সাপ পেঁচিয়ে রেখেছে, কিন্তু বিদ্যার গলায় কোনো সাপ পেঁচানো ছিল না। কিছুক্ষণ পর দেখা যায় বায়ু বিদ্যাকে থামানোর চেষ্টা করছে। বায়ুর চেঁচামেচি দেখে নূর এবং আয়ু ছুটে আসে। নূর ও আয়ু বিদ্যার এই অবস্থা দেখে পুরোই অবাক হয়ে যায়
এবং পরে সেই সুন্দরী নামের মহিলাটা বিদ্যাকে ঘরে নিয়ে যায়। সকাল হলে সুন্দরী সেই টাপাক টিলাস জায়গাটাতে পুজো দিয়ে আসে। বিদ্যা, আয়ু, বায়ু সবাই মিলে এম্বার কাছে যায়, আর এম্বা তাদেরকে সেই কফিটা আবার খেতে দেয়। আয়ু এবং বায়ুর কাছে সেই কফিটা তেতো লাগলেও বিদ্যার কাছে সেটা বেশ মিষ্টি লাগে। বিদ্যা পুরো কফিটা একবারে শেষ করে ফেলে। এম্বা বিদ্যাকে বলে, তোমাকে তারা পছন্দ করেছে। তবে এম্বা এখানে তারা বলতে কাদেরকে বুঝিয়েছে সেটা বলে না। সেখান থেকে আসার সময় বিদ্যা প্রভুকে জিজ্ঞেস করে, কফিটা শুধু আমারই কেন মিষ্টি লাগলো? প্রভু বলে, কফির মধ্যে যে জলটা মেশানো থাকে সেটা কোনো সাধারণ জল নয়। আমাদের গ্রামের অশুভ শক্তিগুলোর প্রিয় খাদ্য হলো ওই জল। তবে তুমি চিন্তা করো না, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কিছু হবে না। এরপর নূর ও অ্যান্টনকে দেখা যায়। অ্যান্টন নূরকে বলে, আমি বিমাকে কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করতে দেখছি। রাতের বেলা সে হয়তো কোনো মেয়ের সাথে ছিল। আমি তার ঘর থেকে একটা মেয়ের আওয়াজ পেয়েছি, এবং সেটা কোনো সাধারণ আওয়াজ ছিল না। কোনো নারী পুরুষ যদি শারীরিক সম্পর্ক করে তার ফলে যে আওয়াজ পাওয়া যায়, সেই আওয়াজ পেয়েছি আমি কোনো একটা মেয়ের। নূর বলে, বিমা এরকম ছেলে নয়। সে অ্যান্টনের কথাগুলো বিশ্বাস করতে চায় না। অ্যান্টন নূরকে বিমার ঘরে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তারা দেখে বিমার ঘরে প্রসাদের একটা থালা, আর তার নিচে একটা মেয়ের ছবি। নূর এবং অ্যান্টন সেখানকার একটা ছোট আলমারি খুলে দেখে সেখানে সবুজ রঙের একটা সাপ। নূর এবং অ্যান্টন সেই সাপটাকে দেখে অবাক হয়ে যায়। তারা ভয়ে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে যাতে সাপটা তাদের অস্তিত্বের আওয়াজ না পায়, এবং সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারে না যে বিমার ঘরে এই জিনিসপত্রগুলো কি করে এলো। দৃশ্য পাল্টায়। প্রভু একদিকের ঘরগুলো ছেলেদের এবং অপর দিকের ঘরগুলো মেয়েদের থাকার জন্য দেয়। রাত হলে বিদ্যা নিজের কাজ করতে করতে বিমার ঘর থেকে কোনো একটা মেয়ের গলা শুনে এগিয়ে যায়। বিমার ঘরের সামনে দাঁড়িয়ে বিমার দরজাটা খুলতেই যাবে, তখনই নূর এবং আয়ু এসে বিদ্যাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বিদ্যা রাতের বেলায় কোনো মতে অনেকটা ভয় নিয়ে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন বিদ্যা যখন চা বানানোর জন্য রান্নাঘরে যায়, সে নূরকে চা বানাতে দেখে ভয়ে কেঁপে ওঠে। কারণ বিদ্যা যখন রান্নাঘরে আসছিল, নূর তখন নামাজ পড়ছিল। তাহলে নূর কি করে রান্নাঘরে এলো? বিদ্যা দৌড়ে গিয়ে দেখে নূর তার নামাজের জায়গায় নেই। সে আরও ভয় পেয়ে যায়। তাহলে বিদ্যা কাকে নামাজ পড়তে দেখেছিল? বিদ্যা ভয়ে চিৎকার করে ওঠে। নূর ও আয়ু এসে বিদ্যাকে সামলায়। তাদের আওয়াজ শুনে অ্যান্টন এবং বায়ু সেখানে ছুটে আসে। আয়ু বিদ্যাকে জল দিলে বিদ্যা সেটা খায়, আর বিদ্যা জলটা খাওয়ার পর দেখা যায় এক গা শিরশিরানো দৃশ্য। জলটা খাওয়ার পর বিদ্যার মনে হয় তার গলায় যেন কিছু একটা আটকে আছে। হাত দিয়ে তার মুখ থেকে একটা কালো লম্বা চুল বের করে সে। সবাই অবাক হয়ে যায়। নূর ভয়ে কেঁদে ফেলে। অ্যান্টন বলে, আমার মনে হয় তোমার ওপরে কেউ কালো জাদু করেছে। ওদিকে বিমাকে একটা মশাল নিয়ে টাপাক টিলাস নামের সেই জঙ্গলটার দিকে যেতে দেখা যায়। দৃশ্য পাল্টায়। সকাল হয়। নূর, বিমা এবং আয়ুকে কোনো একটা বালা নিয়ে ঝগড়া করতে দেখা যায়। বিমা আয়ুকে বলে, আমি তোমাকে এই হাতের বালাটা বিদ্যাকে দিতে বলেছিলাম, তুমি তাকে কেন দাওনি? আয়ু বলে সে সেটা হারিয়ে ফেলেছে। বিমা তার উপর ভীষণ রেগে যায়। সে আয়ুকে খুব বকাবকি করে, আর নূর দূর থেকে এই সমস্ত কিছু লুকিয়ে দেখতে থাকে। বিদ্যার শরীর ভয়ে দুর্বল হয়ে পড়ে। সে বুঝতে পারছে না তার সাথে এসব কেন হচ্ছে। তখনই দেখা যায় একটা বুড়ো লোক বিদ্যার ঘরে উকি মারে। বিদ্যা ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে যায় এবং পুরো গ্রামবাসীদের ডেকে আনে। একটা বড় কালো সাপকে দেখেছিল এবং এই জন্য সে উকি মারছিল। তবে সেই গ্রামের লোকেরা অনেক খুঁজেও সেই সাপটাকে পায় না। প্রভু তাদেরকে বলে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তোমরা এখান থেকে চলে যাও, কারণ কিছু তো একটা ঘটছে যেটা অশুভ। কিন্তু আয়ু বলে যে মাঝপথে যদি প্রজেক্ট ফেলে আমরা চলে যাই, আমরা কলেজে কোনো মার্কস পাবো না। আমাদের আর কয়েকদিন দিন, আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে এখান থেকে চলে যাব। নূর এবং অ্যান্টন কাজ করার সময় নূর বিমার ব্যাপারে জানতে চায়। অ্যান্টন বলে, বিনা তার কাজ ছেড়ে টাপাক টিলাসের জঙ্গলে প্রায় যায়, তবে বিমা সেখানে গিয়ে কি করে সেটা কাউকে বলে না। নূর তার এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। তাই রাতের বেলায় নূর বিমাকে দেখার জন্য সেই জায়গাটাতে যায়। সে দেখতে চায় বিমা এখানে কি করে। সে যখন টাপাক টিলাসে যায়, নূর দেখে অনেক পুরনো জিনিসপত্র রাখা। জিনিসপত্রগুলো পুরনো হলেও মনে হচ্ছিল এই জিনিসগুলো এখনও কেউ ব্যবহার করে। এবং বিমাকে দেখা যায় টাপাক টিলাসের স্নান ঘরে একটা পুলের মধ্যে একদম নগ্ন অবস্থায় বসে। আয়ুকেও দেখা যায় জামা কাপড় খুলে নগ্ন অবস্থায় বিমার দিকে সে এগিয়ে আসছে, এবং তারা দুজনে সেখানে এমন কিছু করে যেগুলো আজ অবধি আমার কপালে জোটেনি। বিমা আয়ুকে পছন্দ করতো না, তাহলে বিমা এখানে আয়ুর সাথে কেন আছে, আর কেনই বা তার সাথে শারীরিক সম্পর্ক?
পেছনে লুকিয়ে আছে আরেক রহস্য, যেটা একটু পরে জানা যাবে। নূর তাদেরকে দেখে ফেলে। নূর তাদেরকে বলে, তোমরা এই জায়গাটাকে অপবিত্র করে দিলে, এবং বিমার কাছ থেকে নূর এই ধরনের জিনিস আশা করেনি। বিকেলবেলায় বিদ্যা এবং বায়ু গ্রাম থেকে দূরে একটা বাজারে যায় কিছু কেনাকাটার জন্য। সেখানে একটা দোকানদার তাদেরকে দেখে অবাক হয়। সে বলে, তোমাদের আগে তো কখনো এখানে দেখিনি, কোত্থেকে এসেছো? বায়ু বলে, আমরা এখানকার নই, আসলে একটা কাজের জন্য আমরা এখানে এসেছি। বায়ুর মুখ থেকে সেই গ্রামের নাম শুনে দোকানদার আতঙ্কিত হয়ে যায়। সে বলে, ওই গ্রামে এখন যদি ফিরতে হয় তাহলে তো জঙ্গল পেরোতে হবে, আর একটু পরেই সন্ধ্যা হবে। সন্ধেবেলায় ওই জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামে ফেরা মানে কিন্তু ভয়ানক ব্যাপার। তোমরা চাইলে রাতটা এখানেই কাটাতে পারো, তোমাদের ভালোর জন্য বলছি। আর যদি যেতেই হয় তাহলে একটা কথা মনে রেখো, পেছন থেকে কেউ ডাকুক বা আশেপাশে জঙ্গলে যে কোনো দৃশ্য দেখো, কোনো জায়গায় কিন্তু থেমো না। যদি থামো বিপদ আছে। তারা কেমন যেন ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। সূর্য ডুবে সন্ধ্যার অন্ধকার নামে। একটা বাইক নিয়ে তারা চলছিল। জঙ্গলে ঢুকতে ঢুকতে সন্ধ্যা গড়িয়ে রাত নামতে শুরু করে, আর যেতে যেতে তাদের বাইকটা খারাপ হয়ে যায়। বিদ্যা চিন্তায় পড়ে যায়, কারণ এই লোকটা বলে দিয়েছে কোনো জায়গায় না দাঁড়াতে। তাই তারা হাঁটতে থাকে। হঠাৎই তারা দেখে তাদের সামনে একটা বুড়ো লোক মশাল নিয়ে দাঁড়িয়ে। বিদ্যা তাকে দেখে চমকে যায়। বায়ু বুড়ো লোকটার পায়ের দিকে তাকায় আর বিদ্যাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এটা মানুষ, কোনো প্রেতাত্মা নয়। তার পাগুলো দেখো, একদম সোজা এবং স্বাভাবিক। অবাক ব্যাপার, লোকটা তাদেরকে কেমন ঠান্ডা একটা গলায় বলে, তোমাদের মোটর বাইকটা কি খারাপ হয়ে গেছে? সাহায্য দরকার? বায়ু মাথা নাড়ায়। এই বুড়ো লোকটা জঙ্গলের দিকে তাকিয়ে বলে, ওদের সাহায্য করো। বায়ু এবং বিদ্যা অবাক হয়ে পেছনে তাকায় এবং দেখে সত্যি দু একটা লোক মশাল হাতে তাদের পেছনে দাঁড়িয়ে। অবাক ব্যাপার, এতক্ষণ তো তারা লক্ষ্য করেনি। এতক্ষণ তো শুধুমাত্র বুড়ো লোকটাই ছিল। একটা ছেলে বায়ুর কাছ থেকে মোটর বাইকটা নিয়ে সেটা ঠিক করার জন্য নিয়ে চলে যায়। বুড়ো লোকটা আগের মতোই ঠান্ডা গলায় বলে, এই জঙ্গলের পাশে আমাদের একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে একটা অনুষ্ঠান চলছে, তোমরা চাইলে সেই অনুষ্ঠানটাতে জয়েন করতে পারো। বিদ্যা না যেতে চাইলেও বায়ু তাকে টেনে টেনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে অনেক লোকের ভিড়, গান বাজনা, নাচ গান চলছে। টেবিলে অনেক সুস্বাদু খাবার রাখা। আর এই লোভীর বাচ্চা বায়ু লোভ সামলাতে না পেরে সেখানকার খাবারগুলো এমনভাবে খেতে থাকে যেন বাপের জন্মে জীবনে খায়নি। তো যাই হোক, বিদ্যার কেমন একটা অস্থির লাগছিল। এই গান বাজনা সে আগেও শুনেছে। বিদ্যা তো প্রভুকে জিজ্ঞেসও করেছিল যে আশেপাশে কোনো গ্রাম আছে কিনা, কিন্তু প্রভু বলেছিল তাদের এই গ্রামটা ছাড়া আশেপাশে কোনো গ্রাম নেই। তাহলে এই গ্রামটা কোত্থেকে এলো? এবং তখনই সেখানে সে এক অপূর্ব সুন্দরী মহিলাকে নাচতে দেখে। সৌন্দর্য এমন যেটা দেখে বায়ু হা করে তাকিয়ে থাকে। বাকি লোকেরাও সেই সুন্দরী নর্তকীর দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল বাকি লোকেরা কেমন যেন মোহগ্রস্ত হয়ে আছে। বিদ্যা সেই মহিলাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটাকেই তো সেদিন ওই স্নানঘরটাতে স্নান করতে দেখেছিল সে। বিদ্যা লক্ষ্য করে মহিলাটাও তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বিদ্যা বারবার বায়ুকে বলতে থাকে, চলো এখান থেকে। তখনই বুড়ো লোকটা এসে বলে, তোমাদের মোটর বাইকটা ঠিক হয়ে গেছে। বায়ু সেখান থেকে যাওয়ার সময়ও কতগুলো খাবার প্যাক করে নেয় তার বন্ধুদের জন্য, এবং দেখা যায় তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল সেই মহিলাটা সহ সেখানকার বাকি সব লোক ওই নাচ গানের দিকে না তাকিয়ে অদ্ভুতভাবে তাদের দিকেই তাকিয়েছিল। ওদিকে বিমা এবং আয়ু নূরের সামনে বসে কান্নাকাটি করে চলেছে, কারণ তারা তাপাকটিলাস নামক জায়গাটাতে ওই জলের মধ্যে যে পাপ কাজ করেছে তার ফল বেশ ভয়াবহ হতে চলেছে। কিছুক্ষণ পর বিদ্যা এবং বায়ু আসে সেখানে। বায়ু তাদেরকে সেই অনুষ্ঠানের কথা বলতে থাকে। সেই অনুষ্ঠানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বায়ু যে খাবারগুলো তাদের জন্য নিয়ে এসেছে সেই খাবারগুলো বার করতে গেলে দেখা যায় খাবারগুলো থেকে বাজে গন্ধ বেরোচ্ছে। ওই খাবারগুলো, সুস্বাদু খাবারগুলোর জায়গায় একটা কাটা বানরের মাথা। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ভালো ভালো খাবারগুলো কি করে একটা মরা কাটা বানরের মাথা হতে পারে? কিছুক্ষণ পর রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, নূর ঘরে বসে কারো একটা ব্যাগ চেক করছিল। আর সে সময় বিদ্যাকে দেখা যায় এক অদ্ভুতভাবে নাচতে নাচতে সে নূরের দিকে এগিয়ে আসে। নূর এই রাতের বেলায় বিদ্যাকে এরকমভাবে নাচতে দেখে অবাক হয়ে যায়, গলা শুকিয়ে যায়। বিদ্যার গলার আওয়াজ পাল্টে গেছে। কেমন একটা গলায় বিদ্যা তাকে বলে, চিন্তা করিস না, তোর কিছু হবে না, কিন্তু বাকিদের অবস্থা খুব খারাপ হবে। তুই যদি তাদেরকে সাহায্য করতে যাস তোর সাথেও ভালো কিছু হবে না। তুই এই সব থেকে দূরে থাক।
বিদ্যার কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন কোনো অশুভ আত্মা তার ওপর ভর করেছে এবং নূরকে কথাগুলো বলছে। বিদ্যা হঠাৎ করে সেখান থেকে পিছাতে শুরু করে এবং নূরের দিকে তাকিয়ে সম্মান জানায়। নূর অবাক হয়ে যায়, এতক্ষণ যে তাকে শাসাচ্ছিল সে তার দিকে তাকিয়ে ওরকম সম্মান কেন জানাচ্ছে। দেখা যায় নূরের পেছনে সেই বুড়িটা দাঁড়িয়ে। বিদ্যার ভিতরে থাকা প্রেতাত্মা নূরকে নয়, ওই বুড়িটাকে সম্মান জানাচ্ছিল। সকাল হয়, নূর বিমার ঘরে আসে এবং বলে নামাজের সময় হয়ে গেছে। তাতে দুজনকে নিজেদের ঘরে নামাজ পড়তে দেখা যায়। বিমা নামাজে বসে আল্লাহর কাছে তার করা পাপের জন্য ক্ষমা চাইতে থাকে, কেঁদে ফেলে। নামাজ শেষে বিমা নূরের কাছে এসে তার ভুলের কারণগুলো কাঁদতে কাঁদতে বলতে থাকে। বিমা বলে, এই গ্রামে আসার পর আমি একটা স্বপ্ন দেখতাম, যে স্বপ্নগুলো আমার কাছে সত্যি বলে মনে হচ্ছিল। আমি দেখতাম রাতের বেলায় একটা জঙ্গলে বিদ্যা মাটিতে পড়ে আছে আর অনেকগুলো মোটা সাপ তাকে পেঁচিয়ে আছে। তার সামনে একটা মহিলা। এই মহিলাকে বিদ্যার সামনে বারবার আসতে দেখা গেছিল। তো যাই হোক, বিমা সেই মহিলাটার নাম জিজ্ঞেস করেছিল। মহিলাটা তার নাম বলেছিল ওয়াদারা ইউহি। আর এই ওয়াদারা ইউহি হলো সেই সুন্দরী নর্তকী। সে বিমাকে বলে, বিদ্যার জীবন যদি বাঁচাতে হয় তাহলে তোমাকে ওই টাপাক টিলাসে স্নানঘরটাতে যেতে হবে। সেখানে তুমি একটা সোনার হাতের বালা পাবে, সেটাকে তোমার কোনো একটা বন্ধুর দ্বারা বিদ্যাকে দিতে হবে। এটাই একমাত্র উপায় বিদ্যাকে বাঁচানোর। আর প্রতি রাতে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তোমাকে আমার শরীরের চাহিদা মেটাতে হবে, আর এর পরিবর্তে তুমি যা চাইবে তাই পাবে। বিমা বিদ্যাকে বাঁচাতে যায়, তাই সে পরের দিন সকালে টাপাক তিলাস থেকে ওই সোনার বালাটা নিয়ে আসে এবং আয়ুকে সেই সোনার বালাটা দেয়, যাতে আয়ু গিয়ে সেই বালাটা বিদ্যাকে দিতে পারে। এই কথাগুলো শুনে নূর বিমার ওপর অনেক রেগে যায়। নূর বলে, তুমি জানো তুমি কি করে এসেছো? তুমি একটা জিনের সঙ্গে ডিল বা চুক্তি করে এসেছো। এর ফল অনেক ভয়াবহ হবে। কিছুক্ষণ পর তারা তাদের সেই কাজের জায়গাটাতে যায়। সেখানে কয়েকজন গ্রামের লোক তাদের সাহায্য করছিল। তবে নূর ও বিমাকে এখানে আসতে দেখে লোকগুলো কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে নূর আর বিমার দিকে। সেই লোকগুলোর আচরণ দেখে সবাই ভয় পেয়ে যায়। নূর অজ্ঞান হয়ে যায়। বিমা তাকে উঠিয়ে নিয়ে ঘরে চলে যায়। তারা এই ব্যাপারগুলো প্রভুকে জানায়। ইতিমধ্যেই বায়ু এসে বলে যে বিদ্যা এবং নূরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিদ্যাকে নিজের ঘরেই দেখা যায়। সে কারো একটা বিকট হাসির আওয়াজ শুনে ধীরে ধীরে এগিয়ে যায়। বিদ্যা দেখে নূর এক জায়গায় বসে হাসছে। সে নূরকে কিছু একটা বলতেই যাবে, তখনই নূর তাকে চেপে ধরে। দেখা যায় ওই বুড়িটা নূরের ওপর ভর করেছে। সে বিদ্যাকে বলে, তুই ভয় কেন পাচ্ছিস? তুই তো বাদারাউইর সঙ্গে দেখা করিসনি। আমি তোদের কিছু হতে দেব না, চিন্তা করিস না। কিন্তু তোর সেই দুই বন্ধু যারা কিনা ওই টাপাক টিলাসে গিয়ে শারীরিক সম্পর্ক করেছে, তারা পাপ করেছে। তাদেরকে পুরো গ্রাম মিলেও বাঁচাতে পারবে না। এই বলে নূর অজ্ঞান হয়ে যায়। এতটুকু তো বোঝা যায় যে এই বৃদ্ধা বা ওই বুড়িটা ভালো কোনো জিন বা প্রেতাত্মা, আর বাদারাউই নামে সেই নর্তকী কোনো এক পিশাচিনী। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। নূর এবং বিদ্যা দুজনে কান্না করতে থাকে। তারা তো এই গ্রামে শুধুমাত্র প্রজেক্টের কাজে এসেছিল, এত কিছু হয়ে যাবে তারা ভাবতেও পারেনি। বিদ্যা নূরকে সান্ত্বনা দিয়ে কাজে চলে যায়। তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে এই অভিশপ্ত গ্রাম থেকে বেরোতে হবে। বিদ্যা যাওয়ার পর নূর বিদ্যার ব্যাগটা দেখতে পায়। এই একটা ব্যাগ ছাড়া সে সবার ব্যাগ চেক করে দেখেছে, কোথাও সেই বালাটা পায়নি। আর অবাক করার মতো বিষয়, নূর সেই বালাটা বিদ্যার ব্যাগে খুঁজে পায়। এরপর নূর আয়ুর কাছে যায়। নূর আয়ুকে বলে, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সেটা বলো, নয়তো আমরা কেউ বাঁচব না। তুমি তো বলেছিলে তুমি সেই সোনার বালাটা হারিয়ে ফেলেছ, তাহলে এটা বিদ্যার ব্যাগে কি করে এলো? নূরের জোড়াজুড়িতে আয়ু বলে, এত সুন্দর একটা সোনার বালা দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই আমি নিজের কাছে রেখে দিই। তবে একদিন আমার ঘরে একটা সুন্দরী মহিলাকে আমি দেখতে পাই, মানে সেই ওয়াদারাউই, তাকে দেখতে পায়। সে আয়ুকে বলে, তুমি এখনো কেন সেই বালাটা বিদ্যাকে দাওনি? বাদারাউই বলে, তুমি সেটা বিদ্যাকে দিলে এর পরিবর্তে আমি তোমাকে বিমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে দেব বা শারীরিক সম্পর্ক করতে দেব। বাদারাউই তাকে একটা চাদর দেয় এবং বলে, এই চাদরটা পরে বিমার সামনে গেলে বিমা তোমাকে দেখে আকর্ষিত হবে। আয়ু যেহেতু বিমাকে পছন্দ করত, সে বাদারাউইর কথা মতো সেই বালাটা বিদ্যার ব্যাগে রেখে দেয়। আর এই কারণেই বিমা আয়ুর সঙ্গে ঘনিষ্ঠ হতে না চাইলেও তাকে কাজটা করতে হয়। নূর আয়ুর মুখে এইসব কথা শুনে তার উপর রেগে যায়, সেখান থেকে চলে যায়। নূর সবাইকে গিয়ে বলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে,
আমরা যদি কলেজে কোনো মার্কস নাও পাই তবুও আমরা কালই এখান থেকে চলে যাব। আজকের রাতটাই এই গ্রামে আমাদের শেষ রাত। এই সিদ্ধান্ত নিয়ে তারা নিজেদের ঘরে ঘুমোতে চলে যায়। সেই রাতেই বিদ্যার ঘুম ভেঙে যায়। সে দেখে বিমা কোথায় যেন যাচ্ছে, আর তার পিছু করতে করতে বিদ্যা চলে আসে টাপাক টিলাস নামে সেই জায়গাটাতে। সেখানকার স্নানাগারে উকি মেরে বিদ্যা যা দেখে তার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। সে দেখে ওই সুন্দরী নর্তকী বদরাউই এক অর্ধ সাপে পরিণত হয়েছে। মুখটা মানুষের মতো আর বাকি শরীরটা সাপের মতো, এবং এই অবস্থায় বিমার সাথে সে শারীরিক সম্পর্ক করছিল এবং অনেকগুলো ছোট ছোট সাপ সেই পুলের মধ্যে ঘোরাফেরা করছে। বিদ্যা দেখে বিমার চোখে জল। বিমা বুঝতে পারছে সব কিছু, কিন্তু কিছু করতে পারছে না, কারণ সে তো জিনের সঙ্গে চুক্তি করেছে। তাই এখন সে বদরাউহির বসে। এসব দেখে বিদ্যা সেখান থেকে পালাতে গেলে তার সামনে জঙ্গলে সেই বুড়ো লোকটা চলে আসে এবং কয়েকজন লোক তাকে ধরে নিয়ে যায়। বিদ্যা ভয়ে কাঁপতে থাকে। তখনই সেখানে বদরাউহি আসে। সে বিদ্যাকে বলে এখানে তার সঙ্গে থেকে যেতে। বিদ্যা ভয়ে পালাতে গেলে সেখানকার লোকেরা তাকে আটকে দেয়। ওদিকে নূর বিদ্যাকে তার স্বপ্নে দেখে চমকে উঠে বসে। নূর পাশে দেখে বিদ্যা নেই, মানে নূরের স্বপ্নটা সত্যি। নূর আয়ুকে ডাকলে দেখে তার চোখ ওপরে, ঠোঁট বেঁকে গোটা শরীর অবশ হয়ে গেছে। নূর ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে অ্যান্টন এবং ওয়ায়ু ছুটে আসে, আর আয়ুকে দেখা যায় বদরাউহির কাছে। আয়ু সে একইভাবে বদরাউহির মতো নাচ করছে, আর সে লোকগুলো বিদ্যাকে ঘিরে ধরে রেখেছে। তারা অদ্ভুতভাবে নাচ করছে। বদরাউহি বিদ্যাকে আটকে রেখেছে। এদিকে অ্যান্টন এবং ওয়ায়ু প্রভুকে এবং পুরো গ্রামবাসীকে ডেকে আনে। নূর প্রভুকে সবকিছু খুলে বলে। সে আয়ু এবং বিমার ঘনিষ্ঠতার কথাও বলে। এসব শুনে প্রভু কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তোমরা এটা কি করে ফেলেছ? তারা আয়ু এবং বিমার কি হবে তা জানে না, তবে বিদ্যাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। তাই সবাই মিলে বিমা এবং বিদ্যাকে খুঁজতে বের হয়। প্রভু মাবাকে ডেকে আনে। মাবাই ব্যাপারগুলো জানার পর বলে ওদের দুজনকে আর বাঁচানো যাবে না। এদিকে গ্রামবাসীরা বিমার অবশ শরীরটাকে উদ্ধার করে এবং বিমারও সেই আয়ুর মতো অবস্থা, পুরো শরীরটা কেমন হয়ে গেছে। মাবাকে দেখা যায় সে একটা ঘরের ভেতরে ঢোকে এবং সেই ঘর থেকে আর মাবা বেরোয় না, বেরোয় একটা কালো জন্তু। সেই জন্তুটা ছুটে জঙ্গলের দিকে যায়। জন্তুটাকে দেখেই টাপাক টিলাসে সবাই নাচতে নাচতে থেমে যায় এবং বিদ্যাকে সেখান থেকে যাওয়ার জন্য রাস্তা দেয়। বিদ্যা সেই জন্তুটাকে অনুসরণ করে পালিয়ে আসে। তবে আসার সময় বিদ্যা একবার আয়ুর দিকে তাকায়। আয়ুর চোখে মুখে ভয়, সে কাঁদছে। আয়ু ফিরে যেতে চায়, কিন্তু সে এখন বদরাউহির কাছে, তাই সে চাইলেও এখান থেকে যেতে পারবে না। বিদ্যার ঘরে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যায়। সে এসে বিমা এবং আয়ুকে এই অবস্থায় দেখে ভীষণ কাঁদতে থাকে। নূর তাকে জড়িয়ে ধরে। মাবা সেই কফিটা আবার বিদ্যাকে খেতে দেয়, কিন্তু এবার কফিটা খেতে বিদ্যার তেতো লাগে। এতে বোঝা যায় বিদ্যা এখন সুস্থ এবং স্বাভাবিক। তবে তাদের দুই বন্ধু আয়ু এবং বিমা আর কোনোদিন ফিরবে না। মাবা বলে আয়ু হলো টাপাক টিলাসের নতুন নাচনেওয়ালি, নর্তকী। অর্থাৎ টাপাক টিলাসের পিশাচিনীরা বা জিনগুলো এভাবেই বিভিন্ন নতুন নতুন ইয়ং ছেলে বা মেয়েকে নিয়ে যায় এবং তাদেরকে নর্তকী বানায়। এই জন্য এই গ্রামটাতে কোনো ইয়ং ছেলে বা মেয়ে নেই। যারা ছিল তারা সবাই সেই জিনদের বশে চলে গেছে। এরপর নূর, বিদ্যা, আন্তন এবং ওয়ায়ু সবাই সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় প্রভু বলে আসলে আমাদের গ্রামের অতীতটা ভালো ছিল না। অনেক বছর ধরে পূর্বপুরুষরা এই জিনগুলোকে থামানোর জন্য অনেক বাচ্চাদের বলি দিয়েছে, আর সেই কবরস্থানে শুধু বাচ্চাদের কবর আছে এবং এই জন্য সেই কবরগুলো কালো কাপড় দিয়ে ঢাকা। প্রভু বলে আমি তোমাদের কথা দিয়েছিলাম বাঁচাবো, কিন্তু তোমাদের সবাইকে বাঁচাতে পারলাম না। আয়ু এবং বিমার জন্য দুঃখ প্রকাশ করে সে, এবং শেষ পর্যন্ত তারা চারজন সেই গ্রাম থেকে বেরিয়ে আসে। তবে সবার আগে জিনগুলো নূরকে তাদের জালে ফাঁসাতে চেয়েছিল, তাই নূরই সেই অস্বাভাবিক শক্তিগুলোকে দেখতে পারছিল। কিন্তু নূর ছিল সংস্কারী মেয়ে, তার আত্মা ছিল শুদ্ধ, তাই জিনগুলো তাকে কিছুই করতে পারেনি। আর যে বুড়িটাকে দেখানো হয়েছিল সেই বুড়িটা কোনো খারাপ শক্তি ছিল না, সেই নূরকে রক্ষা করছিল। খারাপ জিনগুলোর কিছু লিমিটেশন আছে। যদি কেউ নিজের ইচ্ছায় তাদের সঙ্গে কোনো চুক্তি না করে তাহলে তারা তার কিছু করতে পারবে না। তাই আয়ু এবং বিমাই ছিল তাদের শিকার। তাদের চিকিৎসা চলতে থাকে। তবে বিমা 3 দিন পর মারা যায়। আয়ু 3 মাস বেঁচে ছিল, তারপর সেও মারা যায়। আসলে রোগ জীবাণু থেকে মানুষ মুক্তি পেতে পারে, কিন্তু ভূত, প্রেত, পিশাচ এদের হাত থেকে মুক্তি পাওয়া সহজ নয়। এই পুরো ঘটনাটা নূর এবং বিদ্যার কাছ থেকে
একটা লোক রেকর্ড করছিল, আর এই রেকর্ডের দৃশ্যটাই মুভির প্রথমে দেখানো হয়েছিল। নূর ও বিদ্যা পুরো ঘটনাটা বলে, তবে তারা তাদের পরিচয় এবং নাম গোপন রাখে। আর সে গ্রামের নামও তারা বলে না, কারণ পৃথিবীতে নানা ধরনের রিপোর্টার এবং সায়েন্টিস্ট ঘুরে বেড়াচ্ছে এগুলো নিয়ে গবেষণা করার জন্য। তাই তারা চায় না কোনো বাইরের মানুষ সেই গ্রামটাতে গিয়ে বিরক্ত করুক। ইন্দোনেশিয়ার সত্যি ঘটনা এটা একটা, কিন্তু ইন্দোনেশিয়ার কোন গ্রাম এবং নূর, আয়ু এদের আসল পরিচয় আজ অবধি কেউ জানে না। ভূত, প্রেত, পিশাচ যতক্ষণ বিশ্বাস করছো সব কিছু আছে, যখন তোমার মনে ওদের সম্বন্ধে বিশ্বাস নেই তখন তাদের অস্তিত্ব নেই। এই মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় আয়ু অনেক দিন পর আবার সেই গ্রামটাতে যায় এবং দেখা যায় সেই গ্রামে যাওয়া মাত্রই সেই যে বৃদ্ধা যে তাকে রক্ষা করছিল সে এখনও নূরের পেছনেই আছে, অর্থাৎ নূরের কোনো ক্ষতি সে এখনও করতে দেবে না। মুভিটা এখানেই শেষ হয় এবং এই মুভি একটা জিনিস খুব ভালো করে শিখিয়ে দিয়ে যায়, যেখানে সেখানে ঝোপে ঝাড়ে ওইসব শরীরচর্চা করতে নেই, ভূত প্রেত পিছনে লেগে যায়, কাজেই করো না। আর যারা আমার নতুন চ্যানেলটা মানে যেখানে আমি সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে ভিডিও বানাই বা আরও ইন্টারেস্টিং ভিডিওস বানাই ওখানে, তো সেই চ্যানেলটা যারা দেখতে চাও দেখো, তোমাদের চোখের সামনে দুটো ভিডিও চলে এসেছে, এখানে ক্লিক করে দেখতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততদিন জঙ্গলে গিয়ে ওসব করা থেকে বিরত থাকো।